যারা এসেছেন আপনাদের অনেক অনেক যে আপনারা ওয়েট করেছিলেন যে 2টা বাজে ক্লাস। সো চলুন আমরা তাহলে আজকে ক্লাস শুরু করে দিই। আমরা আজকে ফার্স্ট পেপারের যে পড়াটা লাস্ট ক্লাসে পড়ছিলাম ওইটা ফুললি শেষ করার চেষ্টা করবো আজকে, এবং আমরা নেক্সট যে এক্সাম হবে আপনাদের এই এক্সামটা এই ফার্স্ট পেপারে যা পড়ালাম এটার উপরে হবে। হ্যাঁ, এরপরে আমরা সেকেন্ড পেপারটা পড়াবো ক্লাসে, ঠিক আছে? আজকে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবেন। হ্যাঁ জি স্যার। সো দেখেন লাস্ট ক্লাস আমরা 5 পর্যন্ত পড়েছিলাম, 5 নাম্বার ছিল সামারি রাইটিং। সো 6 নাম্বার থেকে আর আজকে আমাদের ক্লাস হলো এসএসসি এর 19তম ক্লাস। সো এখানে যে টেবিলটা দেওয়া আছে আমি টেবিলটা একবার বলে দিব, তারপর আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যাতে আপনারা বলতে পারেন। হ্যাঁ, অথবা অ্যানসার নিচে দেওয়া আছে, আপনি অ্যানসার দেখে দেখে বলতে পারেন, সমস্যা নেই। সো প্রথমত হলো যে উই ওয়ান্ট টু সি বাংলাদেশ, আমরা বাংলাদেশটাকে দেখতে চাই। কিভাবে দেখতে চাই? 4 নম্বরটা দেখেন, অ্যাজ এ ডেমোক্রেটিক, একটা গণতান্ত্রিক, করাপশন ফ্রি, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, দুর্নীতি মুক্ত, অ্যান্ড ডেভেলপড, এখানে হবে কান্ট্রি, ডেভেলপ কান্ট্রি, একটা ডেভেলপ কান্ট্রি হিসেবে কোথায়? ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ, না ইন দ্য ওয়ার্ল্ড ইন 2041, তার মানে 2041 সালে পৃথিবীর বুকে আমরা আমাদের দেশটাকে একটা গণতান্ত্রিক, মুক্ত এবং একটা উন্নত দেশ হিসেবে দেখতে চাই। সেই বিষয়টাকে বুঝছেন? আবার দেখেন, we want to see Bangladesh as a democratic, corruption-free and developed country in the world in 2041. তার মানে 2021 সালে পৃথিবীর বুকে আমরা বাংলাদেশটাকে কেমন দেখতে চাই? গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত এবং একটা উন্নত দেশ হিসেবে। আশা করি 1 নম্বরটা বুঝতে পেরেছেন। সো 2 নম্বরটা, we have a vision, আমাদের একটা লক্ষ্য আছে, আমাদের একটা ভিশন আছে। তারপর দেখেন 3 নম্বর, of seeing, দেখার, or imagining বা ধারণ করা, or 1 নম্বর looking ahead, সামনে এগিয়ে যাওয়ার। তাহলে আমাদের একটা ভিশন আছে, মনে করার বা চিন্তা ভাবনায় আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। দেন সি নাম্বার, education will help, education will be 5 নাম্বারটা দেখেন, ফ্রি, সেক্ষেত্রে শিক্ষাটাকে কি করতে হবে? ফ্রি করতে হবে, ফর অল, সবার জন্য। ওকে, কেন করতে হবে? কারণ হলো অ্যাজ, যেহেতু ইট ইজ দেয়ার ফান্ডামেন্টাল রাইট, কারণ এটা হলো কি নাগরিকের একটা মৌলিক অধিকার। মনে থাকবে? তাহলে বলছে এডুকেশন উইল বি ফ্রি ফর অল। কেন? কারণ অ্যাজ ইট ইজ দেয়ার ফান্ডামেন্টাল রাইট, কারণ এটা হলো কি একটা দেশের নাগরিকের কি বলে এটাকে, বেসিক নিডস অথবা মৌলিক অধিকার। দেন ডি নাম্বারের সাথে দেখেন, এভরি সিটিজেন অফ বাংলাদেশ উইল এক্সারসাইজ, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যাতে এক্সারসাইজ করতে পারে, কি করতে পারে? দেয়ার ডেমোক্রেটিক রাইটস, তাদের গণতান্ত্রিক অধিকার। ওকে, দেন 2 নাম্বার, অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার কনস্টিটিউশনাল রাইট, তাহলে বলছে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যাতে তাদের গণতান্ত্রিক অধিকারগুলো উপভোগ করতে পারে এবং তাদের যে কনস্টিটিউশনাল মানে হলো সাংবিধানিক যে অধিকারগুলো আছে এগুলো যাতে তারা ভোগ করতে পারে, সহজ কথা। তাহলে বলছে এভরি সিটিজেন অফ বাংলাদেশ উইল এক্সারসাইজ দেয়ার ডেমোক্রেটিক রাইটস অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার কনস্টিটিউশনাল রাইটস, তার মানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যাতে তাদের গণতান্ত্রিক অধিকারগুলো উপভোগ করতে পারে এবং যাতে তাদের গণতান্ত্রিক যে অধিকারগুলো আছে, গণতান্ত্রিক এবং সাংবিধানিক যে অধিকারগুলো আছে, দুটোই যাতে বাংলাদেশের মানুষজন উপভোগ করতে পারে বা এক্সারসাইজ করতে পারে, এই বিষয়টা করতে হবে যদি আমরা 2021 সালে আমাদের দেশটাকে একটা ডেভেলপড, ডেমোক্রেটিক এবং করাপশন ফ্রি কান্ট্রি হিসেবে দেখতে চাই। দেন লাস্ট অন ই নাম্বার হলো যে পভার্টি, ইনজাস্টিস এন্ড করাপশন, দারিদ্রতা, কি বলা হয়, মানে ন্যায় বিচার না পাওয়া এবং দুর্নীতি, এগুলো কি করতে হবে? উইল বি সেন্ট, এগুলোকে পাঠাতে হবে কোথায়? এগুলোকে পাঠাতে হবে টু দা মিউজিয়াম। তাহলে আমরা পভার্টি, ইনজাস্টিস এবং করাপশনকে কোথায় পাঠাবো? এগুলোকে আমরা মিউজিয়ামে পাঠিয়ে দেব যদি আমরা আমাদের দেশটাকে একটা ডেভেলপড, করাপশন ফ্রি এবং একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে দেখতে চাই। কত সালের মধ্যে? অবশ্যই 2041 সালের মধ্যে। এই বিষয়টা কি বুঝতে পেরেছেন প্রিয়াঙ্কা? হ্যাঁ স্যার, বুঝছেন? তাহলে এবার আপনি বলেন। We want to see Bangladesh as a democratic, corruption-free and developed country in the world in 2041. হ্যাঁ,
We have a vision of seeing, the imagining, or looking ahead. Education will be free for all as it is their fundamental right. Uh, every citizen of Bangladesh will exercise their democratic right as well as as their well as their constitutional right. right. Poverty, injustice, and corruption will be sent to the museum. গুড। লোকদক বুঝছেন? দীপু বুঝছেন? জি স্যার। লোকদক আপনাদের অন্য ক্লাসমেটরা কোথায়? জহুরা, তারপরে অনেকেই কিন্তু দেখলাম গ্রুপে আছেন। নেক্সট টাইম থেকে যাতে সবাই ক্লাস করে, সবাইকে বলে রাখবেন। তাহলে দেখেন, আই থিংক 6 নম্বরের যে টেবিলটা ছিল এটা পারবেন নাকি? তাহলে দেখেন 7 নাম্বারে কি থাকে? রিয়ারেন্স থাকে। সেখানে প্রথমত দেখেন ডি নাম্বারটা, জন কিটস ওয়াজ বর্ন অন অক্টোবর 31, 1795। 1795 সালের 31 অক্টোবর জন কিটস জন্মগ্রহণ করেন। দেন এস নাম্বার, হি ওয়াজ দ্য এল্ডেস্ট সন অফ হিজ প্যারেন্টস, সে ছিল তার বাবা মায়ের বড় সন্তান। দেন ই নাম্বার, হি লস্ট হিজ ফাদার ইন 1804 and his mother in 1810। 1804 সালে সে তার বাবাকে হারায়, তার বাবা মারা যায়, এবং 1810 সালে তার মা মারা যায়। দেন জি নাম্বার, in 1811, 1811 সালে কিটস became an apprentice to a surgeon at Edmonton। তাহলে বলছে 1811 সালে কিটস একজন অ্যাপারেন্টিস হিসেবে এডমন্টনের সার্জন হিসেবে নিয়োগ পায় নাকি? দেন এ নাম্বারটা, বাট কিন্তু his heart was not in medicine and he felt that he was born to be a poet. Okay, then C number, finally he abandoned surgery for literature। কথাগুলোর মধ্যে একটু রহস্য আছে। Then F number, his finest poems like Ode to a Nightingale, or আরেকটা হলো যে Ode on a Grecian Urn 1820, অর্থাৎ এগুলো হচ্ছে ওনার কবিতার নাম। জন কিটস একজন পোয়েট, হ্যাঁ, ঠিক আছে। Then B number, this great poet meet a premature death on February 23rd। এখানে সালটা দেওয়া নেই, কেন জানি না। তাহলে উনি 23শে ফেব্রুয়ারি অকালে বা অল্প বয়সে মারা যায়, ঠিক আছে। সো দীপু, আপনি বলেন তো অ্যান্সার দেখে। John Cage was born on October 31st, 1795. He was the eldest son of his parents. He lost his father in 1804 and his mother in 1810. In 1811, Cage became an apprentice to a surgeon at Edmonton. But his heart was not in medicine, and he felt that he was born to be a poet. Finally, he abandoned her surgery for literature. His finest poem, like Ode to a Nightingale, Ode on a Grecian Urn, অনেক কঠিন না? 1820, শব্দগুলো অনেক কঠিন মনে হচ্ছে। অত্যন্ত। আচ্ছা দাঁড়ান, ঠিক আছে, আপনি শেষ করেন, আমি আরেকবার পড়াই দেবো। আই থিংক সহজ মনে হবে। This great poet met a premature death on February 23.
ওকে, প্রিয়াঙ্কা একবার লুব্ধক বলবেন না প্রিয়াঙ্কা বলবেন একবার? প্রিয়াঙ্কা স্যার মিউট করা। প্রিয়াঙ্কা বলেন। আমি হ্যাঁ আপনি। আচ্ছা। John Keats was born on October 31st, 1795. He was the eldest son of his parents. He lost his father in 1804 and his mother in 1810. In 1811, Keats became স্যার আমি একটু পরে বলি, একটু ক্লিয়ার হয়নি, একটু পরে বলি। ঠিক আছে, লুব্ধক বলেন। John Keats was born on October 31, 1975. He was the eldest son of his parents. Belongs 1810. In 1811, Keats became an sir. কি লিখেছেন? কি তাদের স্পিকার মিউট করা। But his heart was not in medicine and he felt that he was born to be a poet. See, finally, she accepted surgery for literacy is a number. His first born like old to be naked or on a gel for it to sing. B. The great god meet a assault bed on February 23. Baba, Sean. Sakwa Shesh. থ্যাংক ইউ লুব্ধক। কামরুন্নাহার জি স্যার। কেমন আছেন? এত দেরি হলো কেন আসতে? স্যার আর কি স্যার, আমি লাঞ্চ করতে বসছিলাম তো তাই দেরি হয়ে গেছে। আচ্ছা, এখন কি লাঞ্চ করে আসছেন? জি স্যার। ওকে, সো আপনি তো পড়াটা পান নাই, সো চলুন আমি আরেকবার পড়াই দেই। জি স্যার। ওকে, বলছি যে আমি আরেকবার পড়াই দেই। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, দীপু, জি স্যার। প্রিয়াঙ্কা, লুব্ধক, আপনারা সবাই পড়া দিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় আপনারা কেউ আগে বোঝেনই না আসলে এখানে কি বলতে চাইছি। ঠিক আছে, সো চলুন আমি আরেকবার একটু পড়াই দেই। কামরুন্নাহার এসেছেন, সো দেখি এবার বুঝেন কিনা। সো এখানে প্রথমত যেটা বলছে এটা আসলে কঠিন না, অর্থ বুঝেন না এজন্য একটু কঠিন মনে হয়েছে, আর দুটো বইয়ের নাম দেওয়া আছে এজন্য, মানে কবিতার নাম দেওয়া আছে এজন্য কঠিন মনে হয়েছে। জাস্ট দেখেন প্রথমত একটা সেন্টেন্স বুঝেন কিনা। লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অন সেন্টেন্স নাম্বার 1। প্রথমত ডি নাম্বারটা দেখেন। জন কিটস ওয়াজ বর্ন অন অক্টোবর 31, 1795। 1795 সালের 31 অক্টোবর জন কিটস নামের এক ভদ্রলোক জন্মগ্রহণ করেছে। এই লাইনটা বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার।
দেন দেখেন এস নাম্বার, হি ওয়াজ দ্য এল্ডেস্ট সন অফ হিজ প্যারেন্টস, সে ছিল তার বাবা মায়ের সব থেকে বড় সন্তান। এটা বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। এরপর হলো ই নাম্বার, হি লস্ট হিজ ফাদার ইন 1804 এন্ড হিজ মাদার ইন 1810, সে তার বাবাকে হারায় 1808 সালে এবং তার মাকে হারায় 1810 সালে। এই লাইন বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। গুড। তাহলে এবার দেখেন জি নাম্বার, ইন 1811, তার মানে মনে রাখেন 1810 সালে তার মা বাবাকে দুইজনকে হারায়, তাই তো? জি স্যার। এরপরে সে কি করলো 1811 সালে, কিডস বিকাম অ্যান অ্যাপ্রেন্টিস, অ্যাপ্রেন্টিস মানে হলো শিক্ষার্থী, একজন স্টুডেন্ট, টু এ সার্জন এট এডমন্টন, এডমন্টন একটা জায়গার নাম, এই জায়গার বা এইখানকার একজন সার্জন, সার্জন মানে কি বলেন তো? যারা সার্জারি করে, যারা ডক্টর। জি স্যার। একজন মানুষের শিক্ষার্থী হয় কে? জন কিডস। তার মানে কি সে জন মেডিকেলে কিডস। পড়াশোনা করে, এরকমের বিষয়টা। হ্যাঁ, তার মানে সে ডাক্তারি পড়ার জন্য সে এডমন্টের একজন সার্জনের শিক্ষার্থী হয়। কিন্তু বিষয়টা কি হলো? এ নাম্বার, বাট কিন্তু হিজ হার্ট ওয়াজ নট ইন মেডিসিন, কিন্তু তার মন কখনোই এই ঔষধের মধ্যে, মেডিসিনের মধ্যে ছিল না। এন্ড হি ফেল্ট দ্যাট, এবং সে অনুভব করতো যে হি ওয়াজ বর্ন টু বি এ পোয়েট, তার জন্মটা হয়েছে একজন কবি হওয়ার জন্য, একজন ডক্টর হওয়ার জন্য নয়, একজন সার্জন হওয়ার জন্য নয়। বুঝছেন বিষয়টা দীপু? জি স্যার। তাহলে সে একজন ডক্টরের কাছে পড়াশোনা শুরু করলেও তার কখনোই পড়াশোনার প্রতি মন বসতো না। সে সবসময় বুঝতে পারতো যে আমি মূলত আমার জন্মটা একজন ডক্টর হওয়ার জন্য নয়, একজন সার্জন হওয়ার জন্য না, আমার জন্মটা কিসের জন্য? টু বি এ পোয়েট, একজন পোয়েট হওয়ার জন্য। বুঝছেন? জি স্যার। এবার দেখেন সি নাম্বার, ফাইনালি হি অ্যাবান্ডন্ড সার্জারি ফর লিটারেচার, এবং শেষ পর্যন্ত সে তার এই যে সার্জারি, তার ডাক্তারি পড়া ছেড়ে দেয় কিসের জন্য? ফর লিটারেচার, সাহিত্যের জন্য। এলেনটা বুঝছেন? জি। দেন এফ নাম্বার, হিজ ফাইনেস্ট পোয়েমস লাইক, তার সব থেকে সুন্দর দুটো কবিতার নাম। আপনি কবিতার নাম না বলতে পারলে বলার দরকার নাই। একটা হলো যে ওডি টু নাইটিঙ্গেল, একটা হলো ওডি অন গ্রিসিয়ান আর্ন ইন 1820। তাহলে 1820 সালের দিকে তার দুটো কবিতা, বিখ্যাত দুটো কবিতার নাম এখানে দেওয়া আছে। কবিতার নাম তার আলাদা করে বোঝানোর কিছু নেই। ওকে, এবং শেষ জি স্যার। হলো যে বি, দিস গ্রেট পোয়েট মিট এ প্রিম্যাচুর ডেথ, এই মহান কবি, এই বিখ্যাত কবি অকালে মৃত্যুবরণ করে বা অল্প বয়সে মারা যায় অন ফেব্রুয়ারি 23, 1821, 1821 সালের 23শে ফেব্রুয়ারি। এবার কি বুঝছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। গুড। দীপু আপনি আবার বলেন পড়াটা, এবার দেখি একটু যে আগের বার যে বললেন। আমি আবার বলবো? হ্যাঁ, না বললে হয় না স্যার? বলেন, এবার বুঝাই বলবেন, তখন তো না বুঝাই স্যার, বলবেন। আরো দুজন স্টুডেন্ট আছে তো, বলেন, তাদের বলতে বলবেন, আমি পরে বলি। ওকে, কামরুন নাহার বলেন। John Keats was born on October 31, 1795. 1795. স্যার বাংলা অর্থ সহ বলবো? না, বাংলা অর্থ সবাই বুঝছে এখন, সমস্যা নেই। হ্যাঁ স্যার। He was the eldest son of his parents. He lost his father in 1804 and his mother in 1810. তারপর in 1811 Keats became an apprentice to a surgeon at Edmonton. But his heart was not in medicine and he felt that he was born on to be a poet. Finally, he abandoned surgery for literature. abandoned মানে হলো কি ছেড়ে দেয়া বা বর্জন করা, বাদ দেয়া। জি স্যার। তারপর F, his finest poems. He paints poems like Ode to Nightingale, Ode on a
body on a Grecian urine, 1820. এবং লাস্ট অন This great poet meet a প্রিম্যাচিউর ডেথ premature date on February 20, 1821. ওকে, থ্যাংক ইউ। জি স্যার বলছি। সো ফার্স্ট পেপারে জানেন যে ফার্স্ট পেপারে এই পর্যন্তই 7 পর্যন্ত থাকে প্যাসেজ থেকে, তারপর শুরু হয় রাইটিং পার্ট, তাই তো? জি স্যার। সো রাইটিং পার্টের জন্য একটা প্যারাগ্রাফ আসেন 8 নাম্বার কোশ্চেনে, তাই না? হ্যাঁ স্যার। সো এখানে আমরা যে প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম এটা হলো স্কুল ম্যাগাজিন সম্পর্কে। হ্যাঁ, একটা কাজ করতে পারেন, এখানে স্কুল ম্যাগাজিন প্যারাগ্রাফটা আমি লিখে দিয়েছি, সবাই সবার ফোন থেকে যদি স্ক্রিনশট নিতে পারেন তাহলে সব থেকে বেটার হয়, যে আপনি পরবর্তীতে এখান থেকে পড়ে নিতে পারবেন। পুরোটা নেন, স্ক্রিনশট মারেন। দেখেন এখন দেখা যায় কিনা। জি স্যার দেখা যায়। নিশি আমি একবার পড়াই দিই, তারপরে দেখেন বলছে a school magazine is a publication of a school which contains the writings of the teachers and student. স্কুল ম্যাগাজিন হলো একটা পাবলিকেশন যেখানে ছাত্রছাত্রীদের এবং টিচারদের লেখা থাকবে বা লেখা পাবলিশড হবে। ইট ইজ ইউজুয়ালি পাবলিশড এভরি ইয়ার, এটা সাধারণত প্রতি বছর পাবলিশড হয়। ইটস এইমস, এটা অর্থাৎ ইট এইমস ডেভেলপিং দ্য লিটারেরি অ্যান্ড কালচারাল স্কিল অফ দ্য স্টুডেন্টস। এটা সাধারণত ছাত্রছাত্রীদের কালচারাল এবং লুব্ধ। আপনাকে ডিস্টার্ব করতেছে কেউ? আচ্ছা ঠিক আছে, এরপরে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে ক্যামেরাটা ঘুরাই দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে বলছে যে একটা স্কুল ম্যাগাজিনের উদ্দেশ্য কি? একটা স্কুল ম্যাগাজিনের উদ্দেশ্য হলো যে স্টুডেন্টদের মধ্যে যে কালচারাল যে স্কিল থাকে এবং মানে তাদের যে সাহিত্যিক যে প্রতিভা থাকে এগুলোকে বের করে নিয়ে আসা, ওকে, এগুলোকে ডেভেলপ করা। It contains poems, articles, short stories and short dramas written by the young learners. যারা নতুন লার্নার তাদের কর্তৃক এইসব বিষয়গুলো লেখা থাকে, ওকে। কি কি থাকে? কবিতা থাকে, বিভিন্ন ধরনের আর্টিকেল থাকে, ছোট ছোট গল্প থাকে, ছোট ছোট নাটক থাকে, এরকম অনেক কিছু থাকে। টু পাবলিশ আই স্কুল ম্যাগাজিন, একটা স্কুল ম্যাগাজিন পাবলিশ করার জন্য এই ম্যাগাজিন কমিটি ইজ ফর্মড, অবশ্যই একটা ম্যাগাজিন কমিটি ফর্ম করতে হবে। দ্য হেডমাস্টার রিমেইনস দ্য চিফ অফ দ্য কমিটি, এই কমিটির প্রধান হবে কে? স্কুলের হেডমাস্টার। দেন an editor is selected from among the students, ছাত্রছাত্রীদের মধ্যে থেকে একজন এডিটর হিসেবে নিয়োগ দেওয়া হবে বা বাছাই করা হবে। a teacher helps as an advisor, একজন শিক্ষক অ্যাডভাইজার হিসেবে হেল্প করবে। some student is also included in the committee, আরো কিছু ছাত্রছাত্রীদেরকে এই কমিটিতে ইনক্লুড করা হবে। the committee has to work hard for publishing a magazine, যারা কমিটিতে থাকবে তাদেরকে অনেক কঠিন পরিশ্রম করতে হয় এই ম্যাগাজিনটাকে প্রকাশ করার জন্য। The editor invites writings from the teachers and the students. Among all the writings, the best ones are selected for printing in the magazine. এখানে একবার ইন দা হবে। তাহলে বলছে ছাত্রছাত্রীদের কাছ থেকে, টিচারদের কাছ থেকে লেখার আহ্বান করে যারা কমিটিতে থাকে তারা, এবং সবাই যখন লেখা জমা দেয় তখন এর মধ্যে থেকে যেগুলো বেস্ট সেগুলোকে সিলেক্ট করা হয়, ওকে, ম্যাগাজিনে দেওয়ার জন্য বা প্রিন্ট করার জন্য। এই স্কুল ম্যাগাজিন হ্যাজ গ্রেট ইম্পর্টেন্স, একটা স্কুল ম্যাগাজিনের অনেক গুরুত্ব রয়েছে। It brings out the latent talent of the young student, যারা নতুন ইয়াং স্টুডেন্ট তাদের যে সুপ্ত প্রতিভা আছে যেটা কেউ জানে না সেটাকে বের করে নিয়ে আসার জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। It also helps to the young learners to be great writers in future life, যারা নতুন লার্নার আছে তারা ভবিষ্যতে বড় একজন রাইটার হতে পারে যদি এই আস্তে আস্তে ম্যাগাজিনে লেখা শুরু করে, ওকে। দেন it also helps to develop the power of their feelings and thought, এটা মানুষের চিন্তা ভাবনা অনুভূতিগুলোকে আরো ডেভেলপ করতে সাহায্য করে, বাড়াতে সাহায্য করে। It is the first step for the young learners to be great writers in future life. আচ্ছা, then the students who find their writings in the magazine became much delighted, ওইসব ছাত্রছাত্রী যারা ধরেন ম্যাগাজিনে গিয়ে দেখে যে নিজের লেখাটা প্রকাশ পেয়েছে তারা খুবই আনন্দিত হয়, ওকে।
other students also get benefits from the magazine. অন্যান্য স্টুডেন্ট যারা ম্যাগাজিনে লেখা দেয় না তারাও এই বিষয়টা দেখে অনেক বেশি উপকৃত হয়। ফাইনালি শেষ পর্যন্ত বা সর্বশেষে বলা যায় এই স্কুল ম্যাগাজিন প্রোভাইডস স্কোপ ফর দ্য স্টুডেন্ট টু রিভিল দেয়ার ক্রিয়েটিভ ফ্যাকাল্টিস। তাহলে এটা অবশ্যই ছাত্রছাত্রীদেরকে তাদের যে ক্রিয়েটিভিটি আছে সেটা প্রকাশ করার ওই সুযোগটা করে দেয়। সো কামরুন্নাহার এই প্যারাগ্রাফটা কি বুঝছেন, থিমটা বুঝছেন, স্কুল ম্যাগাজিনের মধ্যে কি কি থাকে বিষয়টা? আনমিউট করা আছে, আনমিউট করা থাকলে কথাটা শোনা যাবে না। জি স্যার, বুঝতে পেরেছি অর্থটা। গুড। তাহলে এরপরে কি আসে? এরপর একটা স্টোরি আসে, তাই না? জি স্যার, আসে। এখানে একটু আনকমন টাইপের একটা স্টোরি দেওয়া ছিল, তাই আমি স্টোরিটা লিখে দিয়েছি যে রহমান নামে একজন লোক, উনি রিটায়ার্ড একজন অফিসার, উনি সাধারণত প্রতিদিন সকালবেলা হাঁটতে যায়। একদিন গিয়ে দেখলো এক মুরব্বী লোক রাস্তায় পড়ে আসছে, তো আশেপাশে কেউ নেই, তারপর ওনাকে ধরে ট্যাক্সিতে করে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে গিয়ে যাওয়ার পরে যে দায়িত্বে যে ডক্টর থাকে, ডক্টর দেখে যে তার শেষে তার শ্বশুর, তো তারপর সে মানে তার প্রতি অনেক কৃতজ্ঞ থাকে, এরকমের গল্পটা। ঠিক আছে, জাস্ট এই যতটুকু আন্ডারলাইন করা আছে, যতটুকু মার্ক করা আছে, এতটুকু হচ্ছে আপনার স্ট্রিপে দেয়া থাকবে। বাকি যে অংশটা আছে এই অংশটা আপনাকে লিখতে হবে। বুঝছেন বিষয়টা? এজন্য এই কাজটা করবেন পরীক্ষার সময়, এটা শেখার বিষয়। আপনি নামটা প্রথমত লিখবেন, এরপরে একটা স্পেস দিবেন, একটা স্পেস থাকবে। ঠিক আছে কামরুন্নাহার? তারপরে আপনার শুরুতে যে লেখাটা দেয়া থাকবে ওই লেখাটাকে লিখে ওইটা নিচে দাগ টেনে দিবেন, যাতে আপনি বোঝাতে চান যে হ্যাঁ এতটুকু দেয়া ছিল, এরপর থেকে আমি শুরু করেছি। মনে থাকবে? জি স্যার। এখানে কিন্তু এরকমই দেয়া আছে বিষয়টা, এজন্য আমি এটাকে দাগ দিয়ে দিয়েছি। ঠিক আছে? জি স্যার। তারপর দেখেন, সো এটা কি পড়াই দিতে হবে নাকি আপনারা পারবেন পড়তে? পারবো স্যার। দিতে পারবেন? তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নিয়ে নিচ্ছি। স্টোরি স্ক্রিনশট নিয়েছেন? হ্যাঁ। এই যে এখন নেন, এখন মনে হয় ফুল আসছে, তখন ফুল ছিল না। প্যারাগ্রাফের স্ক্রিনশট নিয়েছেন, স্টোরি স্ক্রিনশট নিয়েছেন? হ্যাঁ স্যার, ব্রাদার কোন দুই স্ক্রিনশট আসছে নিচে তো থাকে, এই যাই খাবো। লুব্ধক স্ক্রিনশট নিয়েছেন স্টোরির? না স্যার। সো 10 নম্বরে কি আসে বলেন তো? 10 নম্বর আসে একটা গ্রাফ অ্যান্ড চার্ট। ও গ্রাফ অ্যান্ড চার্ট। হ্যাঁ, এখানে যে গ্রাফ অ্যান্ড চার্টটা আছে, আছে। চলেন আমরা এই গ্রাফ অ্যান্ড চার্টটা একটু দেখি, কারণ দুইটা তিনটা গ্রাফ অ্যান্ড চার্ট পড়লে আপনারা নরমালি বুঝবেন। এখানে বলছে মিস্টার করিমের একটা পরীক্ষায় সে কোন সাবজেক্টে কত মার্কস পেল এর একটা হাইলাইট দেওয়া আছে। তার মানে সে কেমিস্ট্রিতে কত পেয়েছে, কত পার্সেন্ট মার্কস পেয়েছে, সে ফিজিক্সে কত পার্সেন্ট মার্কস পেয়েছে, সে ম্যাথমেটিক্সে কত পার্সেন্ট মার্কস পেয়েছে, সে ইংলিশে কত পার্সেন্ট মার্কস পেয়েছে, কত পার্সেন্ট বাংলায় মার্কস পেয়েছে। এই প্রত্যেকটা বিষয় উল্লেখ করে দিবেন। প্রথমত এটা বলবেন যে এই গ্রাফে সুন্দর করে মিস্টার করিম বা মিস্টার করিম এই যে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইংলিশ এবং বাংলায় কত মার্কস পেয়েছে সেটা দেখানো হয়েছে। এরপরে দিবেন যে বেসিক্যালি সে কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছে, যেটা এখানে দেয়া আছে। এরপরে আপনি অ্যানালাইজ করবেন বিষয়টা থার্ড প্যারাতে, তিনটে প্যারা বানাতে হবে, মন থাকে যেন, এবং উপরে হেডলাইন লিখে দিবেন। যেমন এখানে আমি কিন্তু লিখে দিয়েছি যে মার্কস অবটেইন বাই করিম ইন ডিফারেন্ট সাবজেক্টস। আপনি এভাবে দিবেন। এরপর আপনি দেবেন যে সবথেকে বেশি পেয়েছে দুটোতে কোনটা, ইংলিশ আর ফিজিক্স। তারপরে ধারাবাহিকভাবে বাংলা, কেমিস্ট্রি এবং সবথেকে একটু কম পেয়েছে ম্যাথমেটিক্স। এবং এটা শেষে এভাবে বলা আছে যে সাধারণত সায়েন্সের স্টুডেন্টরা ম্যাথে ভালো হয় অন্যান্য সাবজেক্টের তুলনায়, কিন্তু এখানে দেখা যায় কি, এখানে দেখা যায় যে না, ইংলিশে ভালো করেছে, ম্যাথে খারাপ করেছে। তো এই বিষয়টা কিন্তু এই করিমের জন্য একটু এক্সেপশনাল। বিষয়টাকে বুঝতে পেরেছেন? এই আমি যেটা বলবো যে এই গ্রাফ এন্ড চার্টের একটা স্ক্রিনশট নিয়ে নেন, এবং আমি যা বললাম তাই এখানে লেখা আছে। ঠিক আছে? নিয়েছেন? জি স্যার। তাহলে এবার দেখেন 11 নম্বরে কি থাকে? লেটার। এখানে লেটারটা আছে, এত বড় লেটার। হ্যাঁ লেটার তো বড়ই হয়। পুরো টাইম তো লেটার লিখতে যাবে কেন?
এসএসসি পরীক্ষা দিবেন কি তো? বলো? ইমেল ছোট হয়, লেটার বড় হয়। এটা তো ইনফর্মাল লেটার। আর এখানে একটা বিষয় ছিল, এখানে বলা ছিল যে স্যার। আপনি ধরেন একটা স্টাডি ট্যুরে গিয়েছিলেন, তো মানুষ, আমরা তো সাধারণত স্টাডি ট্যুরে গেলে কিন্তু একটু বিষয়টা, ঘটনাটা বলতে গেলে একটু বড় হয়ে যায়, ঠিক আছে? পরে দেখেন এখানে আহামরি এত বেশি কঠিন কিছু না। এখানে কুমিল্লা ময়নামতি সম্পর্কে বলা আছে যে ওখানে গিয়েছিলাম, ওটা একটা হিস্টোরিক্যাল প্লেস, ওখানে শালবন বিহার ছিল। জাস্ট এই বিষয়গুলো অ্যাড করতে গিয়ে একটু বড় হয়ে গেছে হয়তো, বাট আপনি চাইলে মানে একটু দু একটা লাইন দিতে আপনার মনে হয় ছোট দিতে স্যার পারেন। স্টাডি ট্যুরের কথা বললেন না স্যার। হুম, কি বলছেন দীপু? স্টাডি ট্যুরের কথা বললেন না স্যার। আপনারা তো কঠিন একটা স্টাডি ট্যুর করছেন, সবাই খুশি। হুম হুম আমরা স্টাডি ট্যুর করছি। আপনার তো স্যার মানুষ ভালো না। আচ্ছা, আপনারা জানেন না? সো এই হুম, এই এত লেটারটা কথা- এখান থেকে পড়ে নেবেন, এবং সর্বশেষ হলো ডায়ালগ। ডায়ালগ হলো যে ডায়ালগ Dialogue কি? বিটুইন মাই ফ্রেন্ড আমিনা এন্ড মি হাবিবা অ্যাবাউট মেরিস এন্ড ডিমিটস অফ ওয়াচিং টেলিভিশন। টেলিভিশন দেখার সুবিধা অসুবিধা, ঠিক আছে, বা ভালো দিক খারাপ দিক সম্পর্কে। এখানে আমি মনে হয় 10টা না 11টা প্যারা দিয়েছিলাম। এখানে যেটা বলবো যে দেখেন, এখানেও কিন্তু আমি যেভাবে আপনাকে ডায়লগ লিখতে বলি সবসময়, ক্লাসেও বলতাম, আবার একটু মনে করাই দিই বিষয়টা, যে ডায়লগ লেখার সময় বিষয়টা মনে রাখবেন এরকম, যে আপনি দুটো দুটো যে লাইন, অর্থাৎ একজন ব্যক্তি কোশ্চেন করছে আর একজন ব্যক্তি অ্যান্সার দিয়েছে, এই দুটো জায়গায় দুটো ব্যক্তিকে একত্রে রাখবেন। যেমন এখানে দেখেন, যদি আপনি দেখেন এখানে এখানে প্রথমত লেখা আছে, কিন্তু এই কথাটুকু লিখবেন সবসময় বলে যে এ ডায়লগ বিটুইন কার কার মধ্যে, কি সম্পর্কে, এই বিষয়টা লিখবেন শুরুতে। এরপর দেখেন একটু ফাঁকা রেখে তারপর আপনি শুরু করলেন। সো আমিনা জিজ্ঞেস করছে, হাই হাবিবা, হাউ আর ইউ? হাবিবা বলছে, আই এম ফাইন এন্ড ইউ। এই দুটো মিলে কি একটা কনভারসেশন শেষ হলো না? এরপর একটু ফাঁকা রেখে তারপর একটা শুরু করবেন। মনে থাকবে এই বিষয়টা? আচ্ছা স্যার। এক। দ্বিতীয়ত হলো যখন আপনি কোনো সংক্ষিপ্ত ভার্ব ইউজ করবেন, যেমন দেখেন এই প্রথমটাতে দেখেন, দ্বিতীয় লাইনে দেখেন, এখানে বলেছে আই এম ফাইন, এখানে কি আই তারপরে এম, এ এম এভাবে লেখা আছে নাকি আই অ্যাপোস্ট্রফি এম দেওয়া আছে? সো এরকমের যত আই অক্সিলারি, পোস্ট সেম। যত অক্সিলারি ভার্ব পাবেন এগুলোকে সংক্ষেপে লেখার চেষ্টা করবেন। 2। 3 নাম্বার হলো এই লাইনটাতে দেখেন, এই লাইনটাতে কি এক লাইনে ধরেছে নাকি নিচের লাইন আসতে হয়েছে? নিচের লাইন আসতে হয়েছে। সো নিচের লাইনে যখন আসবেন তখন আপনি যে কোলনটা দিলেন প্রত্যেকটা নামের সামনে, এই কোলনের বাম পাশে এটা আসা যাবে না। মনে থাকবে? আর আপনি আপনি এরকমের পেয়ার যতগুলো বাড়াতে পারেন এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি প্রয়োজনে স্কেল দিয়ে একটা মানে পেন্সিল দিয়ে একটা দাগ টেনে নেবেন যাতে আপনার এই কোলনগুলো সোজা হয়। মনে থাকবে? আর অনেকে আছেন যে বিসর্গ দিতে চান। সো হ্যাঁ স্যার। কোলন আর বিসর্গের মধ্যে একটা ডিফারেন্স আছে। কোলনের মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, আর বিসর্গের মাঝখানে ফাঁকা থাকবে। সো জাস্ট ফোঁটা দিবেন, নট বিসর্গ দিবেন না। ওকে? মনে থাকবে? সো এই এতটুকু আজকে পড়াতে চেয়েছিলাম, যে রাইডিং পার্ট, এখানে 5টা রাইডিং পার্ট গ্রাফ এন্ড চার্ট নিয়ে, এবং 6 আর 7 টেবিল আর রিয়ারেন্স। সেই এতটুকু বিষয় মানে তাহলে একটু মনে রাখেন, আমি কিন্তু 1 থেকেই পড়ানো শুরু করেছিলাম, 26 মার্চ থেকে 26 মার্চ। এই তাহলে এই ফার্স্ট পেপারের একটা টোটাল 100 মার্কসের মতো করে পড়ালাম রাইডিং পার্ট সহ। এই 100 মার্কসের থেকেই আপনার নেক্সট যে পরীক্ষা হবে ওখানে 30 মার্কসের কোশ্চেন থাকবে ফার্স্ট পেপারের জন্য। আর আমরা নেক্সট ক্লাস থেকে সেকেন্ড পেপারটা আচ্ছা, স্যার। শেষ করে ফেলবো। বলেন। স্যার আমরা কি পরীক্ষায় আমাদের বাসার খাতায় লিখে সেগুলো ছবি তুলে তারপর পাঠাবো? আমি আমি ইংলিশ এক্সামটা এমন সিস্টেমে নিব যে আপনার বাসার খাতা লেখার কোনো অপশন থাকবে না, আপনি ফুললি তাহলে কিভাবে? অনলাইনে লিখতে হবে আপনাকে। মানে মেসেঞ্জারে? না না, টাইপিং এ? মেসেঞ্জারে না, আপনার একটা ইমেল আইডি থাকতে হবে আর পাসওয়ার্ড থাকতে হবে, এবং আপনাকে গুগল ফর্ম এক্সাম নিব। আপনি জাস্ট ক্লিক করবেন, ঠিস টাচ করবেন, পরীক্ষা দেওয়ার সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন। ওকে স্যার, ঠিক তো আছে। কবে এক্সাম? এক্সাম হবে 11 তারিখ। আচ্ছা স্যার, এই প্রিয়াঙ্কা কি আমাদের ক্লাসে? হ্যাঁ, নব হাবিবুল্লাহ পড়ে। নব হাবিবুল্লাহ পড়ে? আমি বলছি আমাদের স্কুল স্টুডেন্ট। হ্যাঁ, আপনাদের ক্লাসেই পড়ে, 9 পড়ে না 10 পড়ে? 9 পড়ে। আমরা কি স্যার আমরা তো চেনি। আচ্ছা আচ্ছা, আমরা 10 স্টুডেন্ট। হ্যাঁ, ওই তো নব হাবিবুল্লাহ পড়ে। চিনে আমি রাখেন, ভাবছি আমাদের স্কুলে পড়ে। সবাইকে এক স্কুলে হতে হ্যাঁ। হবে কথা আছে। আমি তো ঢাকার বাইরের স্টুডেন্টে পড়াই। পড়াইতে পারেন স্যার আপনি। আপনি তো স্যার স্যার না, জিনিয়াস। মানে কি আমি সান না? স্যার না পড়াইলে কে পড়াইবো? আমি পড়ামু।
জেনেটিক ওরে পড়াইতে কি আর বাবা, কিছু? তোমারই তো আমাদের পড়াইতে হয় উল্টা। ও তুমি আবার বাবা, আমাদের কি পড়াইবা? স্যার জি প্রিয়াঙ্কা, আজকে কি আপনি বাইরে গেছিলেন রেল লাইনের ওইদিকে? রেল লাইনের দিকে বলতে রিক্সায়? আজমপুর রেল লাইনের ওইদিকে গেছিলেন? হ্যাঁ রিক্সায় আসলাম। হ্যাঁ স্যার, আমার ভাইয়া দেখছিল তাই জিজ্ঞেস করলাম। বাইকে ছিলাম, রিক্সায় ছিলাম, বিএনএস সেন্টার ছিলাম, এখন 6 নম্বর সেক্টরে আছি। আচ্ছা এখন স্ক্রিনে যে লেখাটা আসছে এটা কি বোঝা যায়? এটা যদি স্ক্রিনশট না দেন স্যার, স্যার ক্লোজ না করলে স্যার, ঝাপসা হয়ে বোঝা যায়। যায় না। ঠিক আছে সমস্যা নেই, আমি বাসায় গিয়ে এটাকে স্ক্রিনশট দিয়ে আলাদা আলাদা তারপর আমি গ্রুপে দিয়ে দেব, ওখান থেকে আপনারা দেখে পড়ে নেবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। সো তাহলে ইংলিশ ফার্স্ট পেপার এই যে 100 মার্ক শেষ হলো, আমরা নেক্সট ক্লাসে নেক্সট দুটো ক্লাসের মধ্যে আমরা সেকেন্ড পেপার 100 মার্ক শেষ করব, ঠিক আছে? তাহলে আপনাদের যাতে মনে হয় যে না আপনার ইংলিশ সিলেবাস আমি যা পড়ালাম ক্লাসে এর উপরে আমি কোশ্চেন করব, এর উপরে এক্সাম দিবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। তো আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম। আর যারা বুঝতেছেন না যে আসলে কিভাবে একটা জুম অ্যাপস ক্লাস করতে হয়, তাদেরকে একটু আমি একটা ভিডিও করে দিয়েছিলাম যে জাস্ট আপনি একটা জুম অ্যাপস আইডিও খুলতে হবে না, আপনি জাস্ট একটা অ্যাপস ইনস্টল করে রাখলেই হবে। জি স্যার। তাও সালেমে যদি না দিছেন বুঝে তো স্যার। ভিডিওটা। তাহলে তো সমস্যা। স্যার, জি স্যার আপু সালাম দিছে আপনাকে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যাডামের কথা তো অনেক মনে পড়ে, অনেকদিন ধরে কথা হয় না, দেখা হয় না। জনি স্যারকে তো জিজ্ঞেস করি মাঝে মাঝে যে কি অবস্থা, ম্যাডাম কেমন আছে। সালাম দিয়েন তাকে। আচ্ছা স্যার। আর এই যে তসবিহ মানে বাসায় বসে তসবিহ গুনতে বলবেন বেশি বেশি। আপু ওই সালাম দিছে তোমাকে, তসবিহ গুনতে গেছে স্যার। ঠিক আছে, তো ভালো থাকেন। লুবদক, আচ্ছা স্যার। লুবদক, স্যার বলেন। হ্যালো হ্যাঁ আপনাকে বলেন আজকে ক্লাস করতে ডিস্টার্ব করছে কি আপনার আম্মু? স্যার, একটু বসে। আচ্ছা ক্লাস বুঝছেন? ওই যে টিভিসির একটা গ্রুপ আছে বা আপনি যে গ্রুপ আছেন সমস্যা নেই, আমি এই যা পড়ালাম এটার একটা স্ক্রিনশট দিয়ে দেবো, রাইটিং পার্টগুলো এখান থেকে পড়ে নেবেন। হ্যাঁ তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।